নমস্কার বন্ধুরা, আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবার আগে আপনারা তো সায়নী ঘোষকে চিনেনি, ওনাকে আবার অনেকে লাগাও সায়নী বলেও ডাকে। তো এই সায়নী ঘোষ আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা ফটো খুব ভাইরাল হয়েছে। এই ফটোটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই নেতা নেত্রীদের একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এর ফটো। যে ফটোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সায়নী ঘোষ দাঁত কেলিয়ে হাসছেন, আর এটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ এই হচ্ছে সেই সায়নী ঘোষ যিনি একদিন বলেছিলেন যে এই শুভেন্দু অধিকারীর নাম শুনলে দিনটা খারাপ যায়। শুভেন্দু অধিকারীকে তিনি কালো বিড়ালের সাথে তুলনা করেছিলেন, আর আজকে সেই শুভেন্দু অধিকারীর সাথে ফটো তুলছেন, দাঁত কেলিয়ে হাসছেন। তো এটা নিয়েই খুব নেট দুনিয়া সমাজ মাধ্যম সব জায়গায় ভাইরাল হয়ে যায় সায়নী ঘোষের সেই আগে কোরা যে বক্তব্যটা করেছিলেন সেই বক্তব্যটা। শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে পুরো চটকে যায়, দিন খারাপ যায়। কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল, মাথাটা গেছে। এই বক্তব্যটা একদিন সায়নী ঘোষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে করেছিলেন। হ্যাঁ, তখন তিনি মুখ্যমন্ত্রী থাকেননি, কিন্তু দেখুন আজকে কেমন সবাই পাল্টি মেরে দিল। একেই বলে পাল্টিবাজ। আর রাজনীতিতে যত পাল্টিবাজ হয় না, এত পাল্টিবাজ আপনারা আর কোথাও দেখতে পাবেন না। দেখুন, কিন্তু আমি কথা বলছি সেই বিজেপি সমর্থকদের যারা এই সায়নী ঘোষকে এতদিন গালি দিয়ে এসেছিল, আর সেই বিজেপি সমর্থকদের যারা কিন্তু এই সায়নী ঘোষকে মাফ করতে পারেনি। কারণ সায়নী ঘোষ এমন একটা নাম যিনি বারবার বিতর্কের সাথে জড়িয়ে গেছেন নিজেকে। যেমন শিবলিঙ্গর উপর কন্ডম লাগানোর কথা বলেছিলেন এই সায়নী ঘোষে। তো এই সমস্ত কথাগুলো অন্য সবাই ভুলে গেল, যারা বিজেপির আসল সমর্থক বা যারা হিন্দু সনাতনী ধর্মের মানুষ তারা কিন্তু ভুলতে পারবেন না, আর কখনো ভুলবেও না। তো সেটাই হচ্ছে এখনকার কথা। এখন সময় পাল্টেছে, রাজনীতি পাল্টেছে। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখন মুখ্যমন্ত্রী এবং বিজেপি এখন পশ্চিমবঙ্গে শাসন করছে। কিন্তু এই সায়নী ঘোষ বা এদের মতো নেতারা কিরকম পাল্টি খেয়ে গেল সেটা তো আপনারা দেখলেনই। এতদিন যারা চটি চেটে বলতো, যারা মমতার পায়ে ধরে পড়ে থাকতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুণগান করতে যারা থামতো না, আজকে তারাই শুভেন্দু অধিকারীর সাথে ছবি তুলছেন, শুভেন্দু অধিকারীর গুণগান করছেন। এটাই হচ্ছে রাজনীতি। দেখুন, একটা কথা এখানে আমি বলবো যে এরকম রাজনীতিতে আপনারা দেখবেন যারা টপে বসে থাকে না, বড় বড় নেতা নেত্রী যারা হয় তারা কিন্তু ঠিক পাল্টি মেরে দেয়, কিন্তু যারা ছোট কর্মী হয় তারা পাল্টাতে পারে না, আর তারাই বোকার মতো মারপিট করে বলে, একে অন্যকে মেরে বলে, একে অন্যের উপর ডিম ছুঁড়ে বলে। কিন্তু আসলে দেখুন তো, যারা উচ্চ পর্যায়ে বসে আছে তারা কি সেই রাজনীতিতে গ্রহণ করছে? উল্টে তারা কেমন পাল্টি মেরে দিচ্ছে। তার তো সবচেয়ে বড় উদাহরণ এই সায়নী ঘোষেই। আর দেখুন, আমার তো মনে হয় না যারা বিজেপির আসল কর্মীরা হবেন তারা এই সায়নী ঘোষকে কখনোই ক্ষমা করতে পারবেন। যদিও ওনারা এখন এনডিএ শরিক হতে চলেছেন, এনসিপিআই দলে যোগদান করেছেন, শুভেন্দু অধিকারীর সাথে, প্রধানমন্ত্রী মোদীজির সাথে, অমিত শাহজির সাথে, সবার সাথে এখন এদের খুবই ভালো সম্পর্ক। কদিন আগেও আপনারা দেখেছেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র কোন নাম সেটা আমাকে আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই, এরা কথা বলছিলেন। তো এই সমস্ত ঘটনাগুলো এই বিজেপি কর্মীদের মনে সত্যি আঘাতের সৃষ্টি করে। তারা একটা সময় যাদেরকে গালি দিচ্ছেন আজকে তাদেরকে গুণগান করতে হতে পারে। কারণ যদি এরা কখনো আবার বিজেপিতে যোগদান করে তখন কি এরা বলতে পারবে লাগাও সায়নী? এটাই কিন্তু সমাজ মাধ্যমে মানুষেরা প্রশ্ন করছে। আর এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে যেটা আপনাদের দেখালাম, এই ভিডিওটা আমার মনে হয় কোনো বিজেপি কর্মীর দ্বারাই ভাইরাল করা হয়েছে। কারণ একদিন এই সায়নী ঘোষের মতো নেতা নেত্রীরা এইরকম কথাবার্তা বলেছিলেন শুভেন্দু অধিকারীকে, আর আজকে ওনার সাথে ছবি তুলছেন। এবার দ্বিতীয় যে ঘটনাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাবার জন্য কত প্রচেষ্টা করছেন। তিনি কোর্টে যাচ্ছেন, হাইকোর্টে যাচ্ছেন, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন, কিন্তু সব জায়গা থেকেই ধাক্কা খেয়ে আবার সেই কোর্টে ফিরে আসতে হলো। আর তারপর হাইকোর্ট থেকে যে রায়টা এলো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ করার জন্য যথেষ্ট। কারণ হাইকোর্ট থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ওনাকে বিদেশ যাওয়ার পারমিশন এখন অন্তত দেওয়া যাবে না। ওনাকে প্রথমে এসএসকেএম এর যারা বিশিষ্ট চিকিৎসক রয়েছেন তাদের একটা টিম গঠন করা হবে, তাদের সামনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার চোখটি পরীক্ষা করাতে হবে, এবং তারপর সেই মেডিকেল টিমের যারা রয়েছেন ডক্টর বা চিকিৎসকরা তারা সেই রিপোর্টটা জমা দেবেন শুক্রবার, মানে আগামীকাল
হাইকোর্টে, এবং তারপরে হাইকোর্ট কোনো একটা সিদ্ধান্ত নেবেন। তো বুঝতে পারছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন গেরা করে ফেসেছেন। তিনি ভেবেছিলেন যে ঠিক আছে, হাইকোর্টে আমাকে তো পারমিশন দিচ্ছে না, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে নেবো। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এখানে এটার কোনো সমাধান হবে না, তোমাকে আবার হাইকোর্টে ফিরে যেতে হবে। এবং হাইকোর্টে গিয়েও তিনি ভেবেছিলেন হয়তো এবারে আমার পক্ষে রায়টা আসবে, কিন্তু রায়টা ওনার পক্ষে এলোই না, উল্টে উনি আরো জোর মুশকিলে পড়ে গেলেন। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম এ যাবেন না তার চোখের চিকিৎসা করাতে। মানে বুঝতেই পারছেন যে উনি কোনো মতেই চাইছেন না যে এসএসকেএম এ যাতে পরীক্ষাটা হয় এবং তারপর এসএসকেএম এ ডাক্তাররা সার্টিফিকেট দিয়ে দিবে যে না এখানে চিকিৎসা করা সম্ভব। আরে আপনারাই বলুন তো, বিদেশ থেকে লোকেরা চলে আসে আমাদের দেশে চিকিৎসার জন্য, কারণ এখানকার চিকিৎসা সত্যি খুব উন্নত। তো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এমন রোগ হয়েছে যে ওনাকে বিদেশেই যেতে হবে? এবং এই নিয়ে শুধু সাধারণ মানুষ নয়, দিলীপ ঘোষ পর্যন্ত কটাক্ষ করছেন। তিনি কি বলছেন আপনারাই শুনুন। আমার জানা নেই চিকিৎসার জন্য বিদেশে যান কি অন্য কোনো কারণে। আরো অনেকে যায় বিদেশে চিকিৎসার জন্য, সবাই যায় না, অনেকে গিয়ে হারিয়ে যান, আমরা দেখেছি 1-2 মাস। আর চিকিৎসার জন্য যদি ভারতের চেয়ে ভালো চিকিৎসা কোথাও হয় আর সেটার প্রয়োজন হয় তো সেটা বিবেচনা করবে, ডাক্তাররা লিখে দিন, কোর্ট বিবেচনা করবেন। কিন্তু ভারতবর্ষের ডাক্তার ভালো না, ভারতবর্ষের হসপিটাল ভালো না, আমার মনে হয় না। যে দিলীপ ঘোষ যেমনটা জানালেন যে বিদেশ থেকে লোকেরা আসছে আমাদের দেশে চিকিৎসা করতে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন বিদেশেই যেতে হবে? এবং দেখুন ওনার এই যে চোখের সমস্যা, এটা 2016 সাল থেকে, তো এত বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, এখনো ওনার চিকিৎসা হয়নি। আর এই পালা বদলের পর যখন ওনার উপর এখন অনেক অনেক কেসের মামলা ঝুলছে, তখনই ওনাকে বিদেশ যে চিকিৎসা করতে হবে। হাইকোর্ট পর্যন্ত এটা সন্দেহ প্রকাশ করেছে যে ওনার উপর তো এখন এতগুলো মামলা ঝুলছে, এখন যদি উনি বিদেশ চলে যান তাহলে যদি কোনো মামলায় ওনাকে ডাকে তাহলে উনি হাজির হবেন কি করে? শুধু তাই নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি তো আবার সন্দেহ করছেন যে ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, সেই লাল পাসপোর্ট দেখিয়ে তিনি রাজনৈতিক শরণার্থী হিসাবে বিদেশে থেকে যেতে পারেন, আবার দেশে ফিরে নাও আসতে পারেন। আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। তো এগুলো থেকে আপনারা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কেসটা কিন্তু এত সহজ নয়, আর ওনার বিদেশ যাওয়ার পারমিশন পাওয়ার চান্সটা খুবই কম। কিন্তু তার চেয়েও বড় যেটা বিস্ফোরক দাবি করেছেন সেটা হচ্ছে মদন মিত্র, কারণ তিনি এমন বিস্ফোরক দাবি করেছেন না যেটা শুনলে আপনারা সবাই সত্যি অবাক হয়ে যাবেন। কারণ মদন মিত্র বলছেন যে তিনি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার জন্য বিজেপির সাথে সেটিং করতে রাজি। কি বলছেন এই মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, চলুন একবার আমরা দেখে নিই। চুপ করে শুনছিল, তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না। তারপরে বলতে লাগলো যে পেন্ডিং মামলাগুলো তুলে দিক, আমার জামিনটা অপোজ করছে, এটা ছেড়ে দিক। যেমনটা মদন মিত্র বললেন যে ওনার বিদেশ যাওয়ার জন্য উনি বিজেপির সাথে সেটিং পর্যন্ত করতে রাজি আছেন, এবং তিনি আরো দাবি করছেন যে আমি বিদেশ থেকে ফিরে আসবো, আমার যেন এই বিদেশ যাওয়ার পারমিশনটা দিয়ে দেওয়া হয়। আর শুধু তাই নয়, ওনার উপর যে পেন্ডিং কেসগুলো আছে সেগুলো যেন তুলে নেওয়া হয়, তাহলে নাকি উনি রাজনীতি ছেড়ে দিবেন। মানে বুঝতেই পারছেন তো বিদেশ যাওয়ার জন্য এখন কতটা অস্থির হয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মদন মিত্রর এই বিস্ফোরক দাবি থেকে এটাই স্পষ্ট হয়ে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একবার বিদেশ যান তাহলে আর হয়তো তিনি ফিরে আসবেন না। আর সেই জন্যই হয়তো হাইকোর্টেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক বা দেশের আদালতেই হোক, সবাই কিন্তু চাইছেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার পারমিশনটা দেওয়া হোক। এবং দেখুন এটাও সন্দেহ প্রকাশ করছি যে উনি কিন্তু এসএসকেএম এ যে ট্রিটমেন্ট করাতে রাজি নন। মানে এমনটাও হতে পারে হয়তো এসএসকেএম এ গেলে এটা ধরা পড়ে যাবে যে ওনার সেরকম কোনো চোখের ট্রিটমেন্টের প্রয়োজন নেই, তা সত্ত্বেও উনি বিদেশ পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন। এমনটা কি হতে পারেন না? তো এই দুটো বিষয় নিয়ে আজকে ভিডিওটা ছিল। ভিডিওটা যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন, একটু শেয়ার করুন, আর যদি এই ভিডিওটা সম্বন্ধে কোনো কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে জানান।
এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এরকম নতুন নতুন ভিডিও আবারও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।